নমস্কার, আমি নয়ন রায়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তপ্ত রাজনীতি, উত্তপ্ত বাতাবরণ তৈরি হয়েছে। সাম্প্রতিক কালে যে কটা ইস্যু পশ্চিমবঙ্গকে কার্যত সর্বভারতীয় স্তরে নিয়ে গেছে। আমি প্রথমেই পরিচয় দিই, সেটা হচ্ছে সোমনাথ মণ্ডল, এসএফআই নেতা, আপনাকে স্বাগত অভিনন্দন। সায়ন সেন, তৃণমূল যুব কংগ্রেসের নেতা, আপনাকে স্পেশাল থ্যাঙ্কস। কেন সেটাও বলছি। দেবজ্যোতি সিংহ রায়, বিজেপির নেতা, যার শাসকের আজকের উপস্থিতি আমাকে অত্যন্ত খুশি করেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি মনে করি ডেমোক্রেসিতে শাসক বিরোধীদের অবস্থান খুব গুরুত্বপূর্ণ, সে বাম হোক ডান হোক। থ্যাংক ইউ আপনাকে তার জন্য, কারণ গণতান্ত্রিকভাবে লড়াইয়ের ক্ষেত্রে আপনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। আমি প্রথমে সোমনাথকে দিয়ে আসি, আমি সায়নকে দিয়ে আসি। সায়ন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে উত্তপ্ত হয়েছে বর্ধমান জেলায়, বর্ধমান বিশ্ববিদ্যালয়। 16ই নভেম্বর একটি রক্তদান শিবিরের উপাচার্য তিনি মঞ্চে প্রণাম করা আগ্রহ প্রকাশ করেছেন, যা বাম বিজেপির তীব্র নিন্দা করেছে, তারা রাস্তায় নেমেছে। বিং এ যুব নেতা, এই গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন বা দেখেছেন? প্রথমেই আপনাকে এবং আপনার এই চ্যানেলের সমস্ত দর্শককে আমি শুভ সন্ধ্যা জানাই। আপনি যে জিনিসটা বললেন যে কিছুদিন আগে আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহাশয় একটি রক্তদান অনুষ্ঠানে, রক্তদান শিবিরে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংগঠন আয়োজিত একটি রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়কে প্রণাম করার ইচ্ছা প্রকাশ করেছেন। আমি এই জিনিসটাকে খুব সাধারণ একটি ভারতীয় সংস্কৃতির অংশ এবং বাঙালি পরম্পরার অংশ হিসেবেই দেখতে চাইছি। তার কারণ আমরা সকলে জানি যে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম এবং তাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ, এইটা আমাদের ধারাবাহিকভাবে আমাদের বাঙালি সংস্কৃতি তথা ভারতীয় সংস্কৃতির একটি অংশ। এবং আজকে ঘটনাচক্রে হয়তো যারা যারা অভিযোগ করছে, তারা অভিযোগ করার মতো এই জিনিসটার কোনো ইস্যু নয় বলে করছেন। আমার মতে এটা দেখা উচিত যে একজন বয়সে ছোট, একজন বয়সে বড়কে ভারতীয় সংস্কৃতির যে ধারা, যে ভাবধারা, আমাদের বাঙালি যে রীতিনীতি, বাংলা ও বাঙালির যে রীতিনীতি, সেটাকেই আবহমান কালের যে রীতি, সেটাকেই তিনি বহন করার চেষ্টা করেছেন বলে আমি মনে করছি। বহুত্ববাদে ভারতবর্ষে তথাকথিত প্রণাম শ্রদ্ধা, এটা আমরা জানি। খুব স্বভাবতই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যখন মঞ্চে হাজির, রাজ্য সরকারের যে আইন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, তাতে বলা আছে পরিষ্কার, ভিসি এবং প্রভিসি তারা কোনো বেসরকারি অনুষ্ঠানে যেতে পারেন না। তিনি গেছেন, তার প্রেরোগেটিভস। তিনি প্রণামের ইচ্ছা প্রকাশ করেছেন। আপনি বলছেন বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। এটা কিসের ভালোবাসা ছিল যা ইতিমধ্যে বিজেপি কটাক্ষ করছে, এরা কটাক্ষ করছে? আপনি নিজেও হয়তো বলতে পারছেন না এটা করা যায়। এই গোটা বাতাবরণ, শিক্ষার বাতাবরণের প্রশ্নে উপাচার্য মঞ্চে দাঁড়িয়ে প্রণাম আগ্রহ প্রকাশ করছেন, এটা কোন সংস্কৃতির কথা বলছেন আপনি? আমি আবারও আপনাকে একটাই কথা বলতে চাইছি, এটাকে আমি রাজনীতির বা আপনি যেই বাঁধাধরা আইনের মধ্যে বলতে চাইছেন, প্রোটোকলের মধ্যে বলতে চাইছেন, তার মধ্যে আমি বলছি না। কারণ উনি ভিসি হিসাবে ওখানে গেছেন বা কি অংশগ্রহণ করেছেন তার পুঙ্খানুপুঙ্খ আমার কাছে কোনো তথ্য নেই। আপনার কাছ থেকে আমি শুনছি যে এক্সাক্ট কি ঘটনাটা ঘটেছে, আমি স্পটে ছিলাম না। স্বভাবতই এই প্রশ্নটা উঠে যায় যে কাদের আমন্ত্রণে গেছেন, কখন গেছেন, সেখানে তার কার্যক্রম কি কি ছিল। এটা একটা লং প্রশ্ন এবং তার উত্তর হয়তো সময় দেবে। কিন্তু আমার যেটা সাধারণ চোখে একটা আপনি যাই বলুন, সাধারণ চোখে মনে হয়েছে। দেবেন্দ্র সিংহ, আপনি কালকে ছিলেন হচ্ছে গোল্ডেন জুবিলি বিল্ডিং এর সামনে, সেখানে একই কথাই প্রশ্ন ছিল। আজকে সায়ন এসছে শাসক দলের তরফ থেকে, এটা বলছে সামান্য কেন ব্যাপারটা জানে না বলছে। এটা কতটা কলঙ্কিত করেছে, কতটা আপনার জীবনবোধকে নাড়িয়ে দিয়েছে। আপনি বিজেপি পার্টি করেন, ঠিক আছে, আপনি তার আগেও আপনি ছাত্র জীবন ছিল, কলেজ জীবন ছিল, একজন শিক্ষা জগতের উপাচার্য, তিনি প্রধান। ব্যাখ্যা দেখুন, সায়ন ভাই আমাদের বললো যে ভারতবর্ষের সংস্কৃতি, বড়দের প্রণামের কথা, পরম্পরার কথা, এগুলো আমার ভালো লাগলো শুনতে। কিন্তু একটা উপাচার্য, একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এবং একটা গরিমা আছে, উপাচার্য পদের একটা গরিমা আছে। তো থাকার পরে সে সরকারের মন্ত্রী, একটা বেসরকারি একটা প্রোগ্রাম, প্রথম কথা তো উনি প্রোগ্রামে গেছেন বেনিয়ম করে, ওনার যাওয়া ওখানে দরকারই নেই। উনি অনিয়ম করে এবং বেনিয়ম করে, এবং সরকারের যে আইন রয়েছে তাকে বুড়ো আঙুল লেগে উনি গেছেন। এটা হচ্ছে প্রথম আপত্তি। আর দ্বিতীয় আপত্তি হচ্ছে প্রণাম করার ব্যাপারটা এত ছোট করে নয়, এত অখেয়ালি নয়। এটা উনি জেনে বুঝে করেছেন, এবং উনি যে স্তাবক
এবং উনি যে এই সরকারের মানে আশীর্বাদ ধন্য এইটা বোঝানোর জন্য এটা মানে করেছে। উনি স্থাবক, মানে উপাচার্য স্থাবক, যেটা আপনারা কালকে ওখানে আন্দোলন করেছেন, বিদ্রোহ করেছেন, চিৎকার করেছেন, আমিও সংবাদ করেছি, উনি স্থাবকতার কথা বলছেন। শাসক দলের বক্তা যেটা বললেন ভারতীয় সংস্কৃতির কথা, ঠিকই তো, ছোটরা বড়দের শ্রদ্ধা করবে, বড়রা ছোটদের ভালোবাসবে, স্বাভাবিক। কিন্তু আমাদের বাংলা ভাষায় একটা খুব চিরাচরিত আমরা কথা বলে থাকি, স্থান কাল পাত্র। কোন জায়গায় তিনি সেটা এই কাজ করেছেন, কোথায় করেছেন, কাকে করেছেন, এ স্থান কাল পাত্র। আমরা বারবার বলছি, ব্যক্তি শঙ্কর কুমার নাথ, উনি পায়ে হাত দিয়ে প্রণাম করুক, উনি পুজো করুক, সেটা আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যখন তিনি একটা সর্বোচ্চ সাংবিধানিক পদে, ইউনিভার্সিটি, আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়, এমনকি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় একটা স্বশাসিত সংস্থা, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন আছে, তিনি একটা সাংবিধানিক পদ, সর্বোচ্চ সাংবিধানিক পদ, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উনি বললেন কারা আমন্ত্রণ করেছিলেন। শাসক দলের শ্রমিক সংগঠনের একটা অনুষ্ঠানে কে আমন্ত্রণ করতে পারে? নিশ্চয়ই বাম বা ডান বিজেপি করবে না। তাহলে ওনাদেরই শাসক দলের শ্রমিক সংগঠনের নেতারা ওনাকে নিমন্ত্রণ করেছেন। আপনার 11 থেকে আপনারা 25, শিল্প পরিস্থিতি ক্রমাগত যে জায়গায় দাঁড়িয়ে আছে এবং তার পার ক্যাপিটা ইনকাম কত, ইন্ডাস্ট্রির গ্রোথ কি, এগ্রিকালচার সেক্টরের কি অবস্থা, বৃহৎ শিল্পের কি অবস্থা, যা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন। যদিও তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি ঘুগনি কথা বলেছেন, মানে ঘুগনি বানাতে বলেছেন যে ভাইদের, তারা বিক্রি করবে, সেটা ওনার ব্যাপার। আমি বলছি, আমি বলি পশ্চিমবঙ্গে, আপনি আমার স্পেসিফিক উত্তর দিন, পশ্চিমবঙ্গে 11 থেকে 25 যে কটা আপনারা সামিট করেছেন, কটা শিল্পের চিমনি ধোয়া উড়েছে নিশ্চয়ই। সে ধোয়া কি কালো ধোয়া ছিল? সেখানে কি শ্রমিকের অধিকারের প্রশ্নে কাজ হয়েছে? এটা এই ব্যাখ্যাটা দিন তো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মুখ্যমন্ত্রী চেয়ারে শুধু বসার সাথে সাথে তিনি যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের শিল্প ক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করেছে, শুধু সেই জায়গাটা নয়, আপনাকে সামগ্রিকভাবে দেখতে হবে কোথা থেকে শুরুটা করেছিলেন। যে জায়গায় জগদ্দল পাথরকে সরানোর পর একটা ললেসনেস অবস্থা, ফাইল চাইলে ফাইল নেই, যা দেখা যাচ্ছে এনে মানে নট অ্যাভেলেবেল, সেই জায়গা থেকে উনি চাকাটাকে ঘোরাচ্ছেন। এবং ঘোরাচ্ছেন বলতে আপনি কি বলছেন? আমি বলছি 11 থেকে 25 বৃহৎ ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট, জিন্দালদের শিল্প কারখানা হয়েছে। আপনি আমাদের এখান থেকে খুব উপকণ্ঠে আমাদের ভাতার চলে গেলে আপনি বৃহৎ শিল্প কারখানা দেখতে পাবেন, নতুন হয়েছে। পুরোনো যেগুলো দেওয়ানদিঘির সাইডে আছে স্পঞ্জ আয়রন কারখানা, এগুলো তো আমি বলছি না, বা এখানে যেগুলো চাল মিল আছে সেগুলো আমি বলছি। সেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র, আমি একটু শেষ করে নি। আমি এই ভাতারের আপনার নরজা মোড়ের আগে যে কাগজের মিল হয়েছে, গতকালকেই আমি আপনাকে দেখছিলাম, এটা ন্যাশনালের ডেটা, ন্যাশনালের এমএসএমই সেক্টরে পশ্চিমবঙ্গ কিন্তু প্রথম, এটা আপনাকে মাথায় রাখতে হবে। পশ্চিমবঙ্গ সায়নবাবু এমএসএমই দিয়ে, আমি আপনার একমত, অবশ্যই আমি এমএসএমই দিয়ে, ঠিক, ক্ষুদ্র অ্যাক্সিলারি ইন্ডাস্ট্রি দিয়ে পার ক্যাপিটা ইনকাম, ইউএসপি বলুন, শ্রমিকের অধিকার বলুন, উৎপাদন বলুন, তা কিন্তু ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে বাজার তৈরি করে না। গত 45 বছরের মধ্যে আজকে আপনাকে মাথায় রাখতে হবে দেশে বেকারত্বের হার সর্বোচ্চ। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বেকারত্বের হার কিন্তু কমছে। সেটা কিন্তু এমএসএমইর উপর ভরসা করেই। এমএসএমই অবশ্যই মাঝারি শিল্প উদ্যোগ কেন্দ্র, কিন্তু এমএসএমইর উপর ভরসা করে আজকে অনেক বেকার যুবক যুবতী, অনেক শিল্পোদ্যোগী যারা এন্টারপ্রিনিয়রশিপ, যেটাকে আজকের দিনে আমরা জানি এন্টারপ্রিনিয়রশিপ বলে, তারা কিন্তু নিজেদের স্বপ্ন দেখছে। তাই এই সেক্টরটা আগামী দিনে একটা বৃহৎ জায়গা নেবে এবং পশ্চিমবঙ্গ আগামী দিনে সেই জায়গাকে পথ দেখাবে বলে আমি মনে করি। আর আপনি দ্বিতীয় যে কথাটা বললেন যে বৃহৎ শিল্প বলতে যে শিল্প কলকারখানার আপনারা কথা বলছেন, আপনারা দেখতে পাবেন পানাগড়ে গেলে শিল্প ইন্ডাস্ট্রিয়াল হাব বলা, এই ব্যাসল্ট পাথর উৎপাদন আমাদের পাঁচামির, হয়তো কয়লা উৎপাদন শুরু হয়নি কিন্তু ব্যাসল্ট কাটা শুরু হয়ে গেছে আমি যেটুকু জানি আমার তথ্য অনুযায়ী, সেখানে একটা বৃহৎ শিল্প তৈরি হবে। বিগত দিনে আপনারা দেখেছেন যে আমাদের 100 বছরে কয়লা পাওয়া যাবে, পাথর পাওয়া যাবে, তাই তো? দেউচা পাচামি বলছেন তো? দেউচা পাচামির যে শিল্প উদ্যোগ এবং কয়লা, শুধু ওখানে কয়লা তো একটা মেন শিল্প, ওখানে কেন্দ্র করে তো একটা বড় শিল্প হলে, আমরা যেরকম পড়েছি বা জানি যে একটা বড় শিল্প তৈরি হলে অটোমেটিক তার সঙ্গে অনেক ছোট ইউনিট গড়ে ওঠে। আমি বলছি তো, গতকাল আমি দেখছিলাম এলওপি লিডার অফ অপোজিশন একটা পুস্তিকা প্রকাশ করেছেন। আমি আপনার কাছে আসবো, আপনারা মুচকি হাসি আসছেন বামপন্থীরা, জানি না আপনারা এই সরকারের ভূমিকা নিয়ে হয়তো প্রশ্ন তুলবেন। পুস্তিকাতে দেখলাম প্রচুর তালিকা তিনি দিয়েছেন, বলেছেন শিল্প বিনিয়োগের এক কথা আর শিল্প বাস্তবায়নের ক্ষেত্রে এক কথা। উনি বলছেন এমএসএমই তে ব্যাপকভাবে পশ্চিমবঙ্গের তার সাফল্যের খতিয়ানের জায়গায় একটা
দৃষ্টান্ত স্থাপন করেছে। ক্ষুদ্র অনুসারী শিল্প দিয়ে পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রি ইকোনমিক ডেভেলপমেন্ট রেশিও কি সত্যি কি ঠিকঠাক বা সংগঠিত করা যেতে পারে? দেখুন, যখন শ্রমিক ভাইদের কথা হচ্ছে, শ্রমিক কৃষকদের কথা হচ্ছে, তখন আমি এই কথাটা সায়ন ভাইকে মনে করে দিতে চাই, গত এ যাবৎকাল ওনাদের মাননীয় যতগুলো শিল্প সামিট করেছেন, ওনার পাশে দাঁড়িয়ে ফিস পাই খেলেছে, তারা বিনিয়োগ করেছে অন্য রাজ্যে। আমাদের কাছে প্রমাণ আছে, তাদের ব্যালেন্স শিট বার করুন, দেখবেন অন্য রাজ্যে বিনিয়োগ করেছে, রাজ্যে বিনিয়োগ করেনি তারা। কারণ ওই পুস্তিকাটা কি যেটা শুভেন্দুবাবু যেটা পুস্তিকা দিয়েছে, আমি আসবো আপনার কাছে বলছি, এবার যে সমস্ত বড় শিল্পপতিরা রয়েছে ওনার সঙ্গে শিল্প সামিটে আসছে, প্রত্যেক শিল্প সামিটে ওনারা আসেন, কাটলেট খান, চা খান, কফি খান, চলে যান, কিন্তু এরা যে বিনিয়োগ হয় না। আচ্ছা, না, জিন্দাল হয়েছে, জিঞ্জাল তো ছোট হয়েছে, আমি জানেন যে ক টাকার। আবার জানেন তো নবীন জিন্দালের মেয়ের বিয়েতে নেচে মহামিত চাপে পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে চাপে রেখে জানেন তো? অবশ্যই গেছে। এবার দেখুন, সায়ন ভাই বলছে, জানেন আপনি? হ্যাঁ জানি, সায়ন ভাই বলছে দেউচা পাজামির কথা বলছে। আজকে আমাদের বনগার উপকণ্ঠে অশোকনগরে তেল আছে, আমাদের কার্বন ডেটিং করে জানা গেছে, ওখানে প্রচুর তৈল রয়েছে, ক্রুড অয়েল রয়েছে। আজকে প্রত্যেকটা ভারতবর্ষের মানে আপনার পশ্চিমবঙ্গে ভারী শিল্প, বৃহৎ শিল্প, এমএসএমই গল্প আছে। এবার দেখা যাচ্ছে ভারতবর্ষে অনেক কটা রাজ্য এই পেট্রোকেমিক্যাল উৎপাদন করে কিন্তু তাদের জিডিপি বাড়িয়ে নিয়েছে। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত পেট্রোকেমিক্যাল হবে 13 থেকে 14% জিডিপির এরা রাখে। তো আজকে ওনারা কেন এবং কার অভিসন্ধি সিদ্ধি করার জন্য আজকে ওখানে পেট্রোকেমিক্যাল হাব হচ্ছে না? আজকে কেন ওখানে পেট্রোল উৎপাদন করা যাচ্ছে না? এটা অন্যের জবাব দিতে হবে। আচ্ছা, আজকে বললেন যে অনেক শিল্পপতি জায়গা ছেড়ে অনেক শিল্পপতি অভিযোগ উঠছে শাসকের বিরুদ্ধে, তারা এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে জমির প্রশ্নে। আপনি দেখুন না, এসআর হওয়ার পরে আমরা দেখি যে 20 লাখ লোক বাইরে কাজ করতে যায়। কেন যায় তাহলে? এখানে যদি শিল্প আছে, এখানে যদি কর্মসংস্থান আছে, কেন যায় তারা? আরেকটা কথা, আজকে সারা পশ্চিমবঙ্গে, আজকে সারা ভারতবর্ষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্কিল। আমি আসবো আপনার কাছে আসবো। আমি আগে বামপন্থী। আচ্ছা, আপনারা 56 যে কলকারখানা বন্ধ করেছেন, আপনারা ডিপিএল এর অবস্থা খারাপ করেছেন, আপনারা ডিসিএল অবস্থা খারাপ করেছেন, আপনারা বক্রেশ্বর করেছেন, কিন্তু খারাপ বলছে তৃণমূল কংগ্রেস শাসক দল বলছে। ওরা তো অনেক কিছু করেছে, আর আপনারা 56 যে কলকারখানা বন্ধ করেছেন, কেন করলেন? মানে কারণটা কি? পশ্চিমবঙ্গের শিল্প তো প্রথমে একটা কথা বললেন, আমাদের বামফ্রন্ট সরকারের সমস্ত ফাইল খুললে নাকি এনে দেখাবে, নট অ্যাভেলেবল। এই শাসক দলের মুখ্যমন্ত্রী একটা সময় বলেছিলেন যে আমরা ক্ষমতা এলে আমাদের নেতা মন্ত্রীদের নাকি উনি জেলে পড়বেন, রেডি আছে বলেছিলেন। সেই ফাইল এখনো বেরোয়নি, 15 বছর হয়ে গেছে সরকারে থাকা। আর নর্জার কথা, যেখানে কাগজ মিলের কথা বলছেন, আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা বিশ্ববিদ্যালয়ে একটা রিসার্চ টিম ওই খড়ি নদী বাঁচাও সার্ভে করেছিলাম, খড়ি নদী বাঁচাও আমরা সার্ভে করেছিলাম। ওনাদেরকে জিজ্ঞেস করুন ওই কাগজ মিলের কারণে কত মানুষ ক্ষতিগ্রস্ত, কত মানুষ। ওই জল, কালো জলে না হয় শস্য, না হয় কোনো কিছু, ওখানকার এমনকি পশু যারা আছে ওই জল খেয়ে মারা যায়। আমরা নিজে ওখানে সার্ভেতে গেছিলাম। আর উনি যে শিল্পর কথা বলছেন, ওই সামিট প্রতি বছর হয়, প্রতি বছর সামিট হয়ে 2টো শিল্প এখনো অব্দি হয়েছে, এক চপ শিল্প, এক হচ্ছে কাশফুল দিয়ে। আর কোন শিল্প পশ্চিমবঙ্গে চপ শিল্প আর যে কাশফুলের বালিশের কথা বলছেন, আপনি কি ব্যাখ্যা দেবেন বলছিলেন? আমি যেটা বলতে চাইছিলাম যে উনি যেই কথাটা বলছেন যে এখানে কাজ নেই বলে চলে যেতে হচ্ছে, বা এই ধরনের কথাগুলো বলে বাংলা ও বাঙালিকে বারবার অসম্মান করা হচ্ছে। এই কেন? এখানে কোনো শিল্প হয়নি। দে আর স্কিল, দ্যাটস ওয়াই কাজ নেই বলছে। দে আর স্কিল, দ্যাটস ওয়াই তাদেরকে ডাকা হয়। আমরা জানি মহারাষ্ট্রে যে সমস্ত আমাদের সোনার উপর কাজ করে যে ভাই বোনেরা, তারা অত্যন্ত স্কিল্ড। আপনি পরিযায়ী শ্রমিকদের থেকে 5,000 টাকা ভাতা দিচ্ছে। আপনার সাথে একমত, আমি কেন্দ্রীয় সরকার কি করছে, তারা শুধু বাংলা বলার জন্য সোনালী বিবি, আপনার সাথে আগের দিন একদিন আলোচনা, সোনালী বিবিকে পুশব্যাক করে দিল। আপনি সোনালী বিবি ছেড়ে দিন, আপনি স্কিল আনস্কিল এবার আসুন। আপনি মেধাশ্রম আর কায়িক শ্রম, মেধা মানে মেধা, যাদের মধ্যে যোগ্যতা আছে, তারা বাংলা ছেড়ে দিচ্ছে কেন? কারণটা কি? এটার জন্য অবশ্যই বামপন্থীরা দায়ী, এনে ভাববার কারণে যে তারা 10 দিচ্ছে কথা। আপনারা বলুন যে মেধাশ্রম স্কিলের কথা বলছেন আর আনস্কিল লেবারের কথা বলছেন, তারা কেন নিজের রাজ্যে, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলছেন আপনারা ফিরে আসুন, 1টা 2টি ভাগ করে দেবো, এটা কোনো ফর্মুলা হতে পারে?
না এই যেই কথাটা বলেছেন প্রেক্ষিতটা আপনি স্থানকাল পাত্র একটু আগে বক্তারা বলছিলেন, তো আমিও সেটা বলতে চাইবো কি প্রেক্ষিতটা দেখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী কোন প্রেক্ষিতে এই কথাটা বলেছেন, যখন ইউক্রেনে যুদ্ধ চলছে, যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় যখন বাচ্চারা ভয়ে যে তারা বাঁচবে কি বাঁচবে না। ইউক্রেনের কথা বলছেন উনি? না, ইউক্রেনে যারা ডাক্তারি পড়তে গিয়েছিলেন, যারা বাংলা থেকে না না না, আপনি ভুল করছেন। মাস দুয়েক আগের কথা বলছি। উনি মাস দুয়েক আগে বলেছেন যে অসংগঠিত শ্রমিক যারা আছেন, যারা শ্রমিকের গুমড়ে গুমড়ে কান্না, ওখানকার শিল্পপতিদের পায়ের তলা পদদলিত হয়, আপনারা ফিরে আসুন, তাদেরকে কাজ দেবো। ইউক্রেন মেলাবেন না গল্পটার মধ্যে। বাস্তবটা হচ্ছে উনি 2 মাস আগে বলেছেন কথাটা। বাস্তবটা এটাই যে তখন এই 2 মাস আগে আপনারা দেখেছেন কিভাবে আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন খবরের কাগজ থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে দেখতে পেয়েছি কিভাবে শুধুমাত্র বাংলা বলার জন্য কিভাবে ভিন রাজ্যে আমাদের ভাই বোনেদেরকে অত্যাচার করা হয়েছে, তাদের ঘর থেকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদের নাম করে রাষ্ট্রশক্তি কিভাবে তাদেরকে শাসন করেছে। এটা তো অন্য ইস্যু। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মায়ের মতো বলেছে যে আপনারা ইতিমধ্যে ভয় না পেয়ে যারা যারা ফিরতে চাইছেন ফিরে আসুন। আপাতত কাজটা কথা করবে তারা, কাজ। আপনাকে বলে রাখি যে 50 দিনের যে আমাদের কেন্দ্র সরকারের সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও যে 100 দিনের টাকা ছাড়েনি, সেই টাকা যে বন্ধ আছে, গ্রাম বাংলার মানুষদেরকে ভাতে মারার যে প্রকল্প বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার, যেটার নামও মহাত্মা গান্ধীর নামও চেঞ্জ করে দিল, মানে মহাত্মা গান্ধীর কোনো নামই রাখা যাবে না। তো সেই প্রকল্প বন্ধ করে দেওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কোষাগার থেকে 50 দিনের প্রকল্প, 50 দিনের কর্মশ্রী নামক একটি প্রকল্প চালিয়েছে, যেখানে যারা 100 দিনের কাজে বঞ্চিত হয়েছে তাদেরকে কর্ম দেওয়া থেকে শুরু করে। দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে financial। এখন 125 দিন হয়ে গেছে। আমি আসবো। দেখুন, মহাত্মা গান্ধী তো একা জনক, মহাত্মা গান্ধী একা ফ্রিডম মুভমেন্টে অংশগ্রহণ করেননি, মহাত্মা গান্ধী একা ফ্রিডম মুভমেন্টে অংশগ্রহণ করেননি। দেখুন, ভারতবর্ষে অনেকে অংশগ্রহণ করেছে। আমি মহাত্মা গান্ধীকে, তাহলে একটা ব্যক্তির নামে সবকিছু হবে কেন? মহাত্মা গান্ধীকে গালাগাল দিয়ে মহাত্মা গান্ধী হচ্ছে ভারতের আত্মা, জাতির জনক, আমাদের ভারতীয় আত্মা। এটাকে আগে মানতে হবে। আমি ইন্ডাস্ট্রি, নেতাজি কি ছিলেন? আমি ইন্ডাস্ট্রি, নেতাজি কি ছিলেন? তাহলে আমি শুনুন, আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একজন ব্যক্তিকে আমরা তো পুজো করি না। একজন ব্যক্তিকে টাকায় ছাড়তে হবে, এমন কোনো রাস্তা নেই। আমি ছিলাম, কোন রাস্তার নাম আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রি চলে গেছি, কারণ ইন্ডাস্ট্রি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি 2014 ক্ষমতা এসছেন, 2025 সামনে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তারপর 29 লোকসভা নির্বাচন। কেন্দ্রীয় সরকারের যে কটা সংস্থা আছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা, হিন্দুস্তান ফার্টিলাইজার, এমএমসি, অ্যালো স্টিল, হিন্দুস্তান কেবলস, সিএলডব্লিউ, এই সংস্থাগুলো কার্যত ঢুকছে, বন্ধ হয়ে গেল। তাহলে রেসপন্সিবিলিটি আপনাদের কি নয়? 2011 সালে এই সরকার শাসক দল ক্ষমতায় আসার পর প্রায় 6 থেকে 6,500 কলকারখানা বন্ধ হয়ে গেছে। তাহলে সেটাও কি সেন্ট্রালের দায়? আপনারা কি, না, আপনাদের এমপি আজকে পশ্চিমবঙ্গের আইটি সেক্টরে দেখুন, আজকে ইনফোসিসের কি অবস্থা, পশ্চিমবঙ্গের কলকাতার, আজকে টিসিএস এর কি অবস্থা। কিন্তু আমি ওই ইনফোসিস, ওই টিসিএস ব্যাঙ্গালোরে যান, দেখুন ওদের গোড় রেট কত। আমার প্রশ্নটা হচ্ছে কি জন্য? আমার প্রশ্ন হচ্ছে মানে এখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। না, এগুলো রাজ্য সরকার কোনো সহযোগিতা, এগুলো আজকে হলে কারমানি খেলে চলে যায়, আজকে বন্ধ হয়নি। কারমানি খেলে চলে যায়। আমি আপনাকে বলি যে এতগুলো সংস্থা বন্ধ হলো বামফ্রন্ট জমানার পর থেকে। আপনারা এতবার ক্ষমতায় বাবুল সুপ্রিয় বলেছিলেন হিন্দুস্তান কেবলস খুলে দেবো, তখন এখন তৃণমূলে আছেন উনি। এখন এই সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া, তিনি এমপি ছিলেন, তিনি কবার লোকসভায় প্রশ্ন করেছেন। এমএমসি, হিন্দুস্তান ফার্টিলাইজার, অ্যালো স্টিল প্ল্যান্ট এবং হচ্ছে সিএলডব্লিউ কতবার প্রশ্ন করে করেননি তো। আপনি এগুলো বৃহত্তর স্বার্থের কথা বললেন, এখন তো ওনাদের এমপি আছে। রেলের মানে সংস্থানের জন্য, রেলের আমাদের যে রয়েছে এবং নতুন লাইন পাতার জন্য জমি চাওয়া হচ্ছে, রাজ্য সরকার দিতে পারছে না, জমি দিচ্ছে না, দিতে পারছে না। ওগুলো তো অনেক বড় ইস্যু। শুধুমাত্র রেলের কিছু মানে কারখানা হবে, রেলের ইনফ্রাস্ট্রাকচার মানে বড় করা হবে, রেল লাইন পাতা হবে, তার জন্য মানে জমি দিতে পারছে। আচ্ছা, আপনি অসহনগরের কথা বলছিলেন, জমি দিতে পারছে। আপনি অসহনগরের কথা বলছিলেন যে এখান থেকে ক্রুড অয়েল, পেট্রোলিয়াম, যেটা বিরাট একটা সম্ভাবনা আছে, তাতে পশ্চিমবঙ্গের একটা অর্থনৈতিক প্যারামিটার চেঞ্জ হবে। ঠিক, অশোকনগরে 1 নম্বর 2 ব্যাসাল্ট, যেটা দেউচা পাচামির কথা বলছি, আমি বামপন্থী থেকে আসবো। যে ব্যাসাল্টের যে কথা দেউচা পাচামি, তামিলবাবু আপনাকে বলছি যে ব্যাসাল্টকে যেভাবে ঘিরে রয়েছে, তার নিচে কয়েক হাজার ফুট নিচে কয়লা রয়েছে, তা খুঁড়তে গেলে যে পরিমাণ অর্থ বরাদ্দ হবে, তাতে রাধার আসবে না আর তেলও পড়ে যাবে।
অর্থাৎ সেক্ষেত্রে আপনারা কি কয়লার স্বপ্ন দেখছেন না পাথরের স্বপ্ন দেখছেন? দেখুন, এটা তো একটা আপনি প্রশাসনিকগত দিক বলছেন, এটা একটা তার সঙ্গে ইঞ্জিনিয়ারিং গত দিক আছে যে কোন দিক থেকে কতটা খুললে ব্যাসল্ট পাওয়া যাবে, কতটা খুললে কয়লা পাওয়া যাবে। আমি অঙ্কটা জানি, হ্যাঁ, আমার জানা নেই সেটা, আমার জ্ঞানের ওটা অভাব। কিন্তু আমি যেটা বলতে চাইছি, জ্ঞানের অভাব নেই। আপনি বলছেন যে পাথর আর কয়লা পাওয়া যাবে, না, পাথর আছে, কি এখন ব্যাসল্ট পাওয়া যাবে। কতগুলো স্তর আছে, লেয়ার আছে, সেই লেয়ার গুলো এই নিয়ে জায়গায় যে জমি অধিগ্রহণ সংক্রান্ত একটা জট থাকে, সেটা কিন্তু খুব দ্রুততার সাথে আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে ওখানকার ডিএম স্যার, ওখানকার এসপি স্যার খুব দ্রুততার সাথে ওখানকার, আপনি খবর নিয়ে দেখতে পারেন, অধিকাংশ পরিবারের হোমগার্ডের চাকরি, যারা আদিবাসী ভাই বোন আমাদের, আরে হোমগার্ডের চাকরি জীবন হয় নাকি? না, জীবন না, চাকরি তো হচ্ছে পার্মানেন্ট চাকরি চাই। হোমগার্ডের চাকরি পার্মানেন্ট চাকরি, আসবো, আসবো। হোমগার্ডের চাকরি পার্মানেন্ট চাকরি, এবং এটা জমি অধিগ্রহণ নীতির মধ্যেই ওখানে কোথাও একটা নিশ্চয়ই আছে, না হলে গভর্নমেন্ট ওইরকম সবাইকে ডেকে যারা জমি দিয়েছে, এবং অধিকাংশ লোকজন খুশি তারা জমি দিয়েছে এবং তারা চাকরিও করছেন, কারণ তারা সরকারের যে উন্নয়ন যোগ্য বেশ বেশ, আমি শিল্পের পক্ষে, আমি কয়লার পক্ষে, আমি ব্যাসার, আমি পাথরের। সবসময় ভারী শিল্প, ছোট শিল্প, শ্রমিকদের এখানে একটা উল্লেখযোগ্য কথা বলে রাখি, শ্রমিকদের যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যে অধিকার, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। ছেড়ে দিন না, আপনি আমাকে ব্যাসাল্টের কথা শুন না। আমি আগামী দিনে দক্ষিণ এশিয়ার পথ দেখাবে এই দেউচা পাচামি। বামপন্থীরা কি বলছে? আপনাদের নেতা মোহাম্মদ সেলিম বলেছেন যে ওখানে জিজ্ঞাসা করুন, আমাদের তরফ থেকে বারংবার দেউচাপাচামি যাওয়া হয়েছে, ওখানকার সাধারণ যারা আদিবাসী তা সেই লোকের সাথে আমাদের কথা বলা হয়েছে। জল জঙ্গল জমি সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে একটা সামান্য 5,000 6,000 10,000 হোমগার্ডের চাকরিতে একটা জীবন চলে না পরিবারের। সেক্ষেত্রে একটা ভুল পথে নিয়ে গিয়ে তাদেরকে কিছু জনকে চাকরির প্রলোভন দেখানো হয়েছে। ওনারা সেখানকার সাধারণ মানুষ বলছে তারা এই জমি থেকে উচ্ছেদ হতে চান না। সুতরাং আমরা বলেছি আসলে সেই দেউচা পাচামির ওই কয়লা খনিকে ব্যবহার করে কয়লা মাফিয়া, গরু মাফিয়া নতুন করে জন্ম দিতে ওনারা চেষ্টা করছেন বীরভূমের বুকে। আপনারা আগে থেকেই জানবেন বীরভূমের বুকে আগে এই গরু মাফিয়া ছিল, কয়লা মাফিয়া এখন বর্তমানে তৈরি করার দেউচার কথা আমি বলছি। এই দেউচাতে একটা বৃহৎ অংশের শিল্পর নাম করে কয়েকটা কয়লা মাফিয়া তৈরি করার প্রচেষ্টা চলছে, তাছাড়া আর কিচ্ছু না। 100 বছরে কয়লা পাওয়া যাবে দেউচা পাচামিতে। আমি দেউচা পাচামি শালবাদরা অঞ্চলগুলো জানি। আমি সরকারের অবশ্যই উন্নয়ন হলে আমি তার পক্ষে, আমি তার বিপক্ষে নই। যে পেট্রোলিয়াম পদার্থের কথা বলছে অশোকনগর, সেটাও আমি জানি, ওখানে একটা ব্যাপক সম্ভাবনা আছে, যা ইতিমধ্যে শ্রমিক মোর্চার পার্লামেন্ট রাজ্যসভায় তিনি প্রশ্ন করেছেন। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাইছি, যেহেতু আপনাকে আমি অনেকদিন শাসককে পাইনি, মানে আপনাকে অ্যাটাক করছেন, আমি প্রশ্ন করছি এমএমসি। আমার একটা কথা রয়েছে, সায়ন ভাইকে উত্তর দিতে হবে। আমি কিন্তু কাউকে অ্যাটাক করিনি, কিন্তু আমি প্রশ্ন সায়ন করছি। ভাইকে এটা উত্তর দিতে হবে। আজকে আমাদের পশ্চিমবঙ্গে একটা ডেলি লেবার তার 250 টাকা মজুরি, আর ভারতবর্ষের যে কোনো রাজ্যে আমি যান সেখানে 550 টাকা 7.5 টাকা পর্যন্ত আছে কেরলে, যার ফলে কেরলের লোকে যাচ্ছে। কি বলছে? ওখানে দিল্লি লেবারে কাজ করতে কেরলে যাচ্ছে। দেখুন, প্রথম কথা হচ্ছে এই উত্তরটা সব থেকে ভালো, যেটা যে স্ট্যান্ডার্ড অফ লিভিং বলে আমাদের একটা জিনিস আছে, মানে জীবনযাত্রার মান। এবার আমার বর্ধমানে যে জীবনযাত্রার মান, আমি কাউকে আমি বিয়ন্ড দ্য রেসপেক্ট, এই কথাটা আমি সবাইকে শ্রদ্ধা করে বলছি। আজকে আমার বর্ধমানে বেঁচে থাকতে গেলে যেই টাকাটা খরচা করতে হবে বা যেই টাকাটা ইনকাম করলে আমার পুষিয়ে যাবে, সেটা বর্ধমানে হয়তো সাফিসিয়েন্ট নয়। কিন্তু বর্ধমান উপকণ্ঠে, আমি কোনো গ্রামের নাম বলছি না, সেটা হয়তো সেখানে আরেকটু বেশি আমার বরং সঞ্চয় থেকে যাবে। তো এই অযৌক্তিক যুক্তিটা দেওয়ার কোনো মানে নেই যে আমার এখানে 250 টাকা, ওখানে 500 টাকা। ওখানে জীবনযাত্রার মান আরো বেশি, ওখানে খাবার দাম দেখতে গেলে 100 টাকা। আরেকটা এই প্রশ্ন সাথে আমি প্রশ্ন করে রাখি যে আমাদের বাচ্চাদের যে পুষ্টি মিড ডে মিল, সেই মিড ডে মিলে কেন্দ্রীয় সরকারি বাজেট 5 টাকা 27 পয়সা। ক্ষুধার্তের তালিকায় আমি 147, পশ্চিমবঙ্গ কত? পশ্চিমবঙ্গের পরিসংখ্যান এখন এখানে বিচার্য নয়। উনি কিন্তু কথাটা বললেন যে কেরল এবং আপনি পশ্চিমবঙ্গে যখন কথা বলছেন, আমি ভারত ভ্রমণ যাচ্ছি না। একটা এমন রাজ্য দেখান যেখানে জন্মানোর পর থেকে গভর্নমেন্ট কোনো না কোনো দিক থেকে সেই মানুষটিকে বা সেই নাগরিককে, আমি মানুষ বলার থেকে নাগরিক সব থেকে মানে সম্মানজনক শব্দ, নাগরিককে সব রকম ভাবে একটা সহায়তা করা। এটা এক্ষুনি বলবেন এই রাজনীতি, অমুক রাজনীতি, তসুক রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যে হ্যাভ নটের কথা ভেবেছে, বামপন্থীরা বলে না, মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাভ নটের কথা ভেবেছেন। হ্যাভ নট বলছেন ওনারা যে কথাটা বলছেন, এই তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গের বুকে চাইল্ড লেবারের পরিমাণ সব থেকে বেশি, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এটা আমরা বলছি না, এটা সরকারি রিপোর্ট বলছে। চাইল্ড লেবারের পরিমাণ পশ্চিমবঙ্গের বুকে সব থেকে বেশি। তার মধ্যে কিছু জেলা আছে। পরিযায়ী শ্রমিকের উনি কথা বললেন, পরিযায়ী শ্রমিক আপনি চলে যান মুর্শিদাবাদ, আপনি চলে যান মালদা, চলে যান বীরভূম, এদিকে চলে যান উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দেখে আসুন পরিযায়ী শ্রমিক কেন যাচ্ছেন।
পরিযায়ী শ্রমিক আর হ্যাভ নটের কথা বলছেন আমাদের সায়ন সেন, যিনি তৃণমূলের যুব কংগ্রেসের নেতা, এবং তিনি বলছেন হ্যাভ নট। দেখুন, বুদ্ধবাবু বলেছিলেন যে কৃষি হচ্ছে আমাদের বর্তমান, শিল্প হচ্ছে আমাদের ভবিষ্যৎ, দিয়ে উনি চেষ্টা করছিলেন শিল্প আনার জন্য বা শিল্প প্রতিষ্ঠা করার জন্য। উনি হয়তো বুঝতে পেরেছিলেন শেষের দিকে। তবুও সেই সময়ে ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম ছিল, আর আজকে উত্তরপ্রদেশ তেলেঙ্গানার পরে তৃতীয় পজিশনে চলে এসছে। এই বছরে ন্যাশনাল যেটা এক্ষুনি গুগল খেলে দেখে নিন, ধান উৎপাদনে পশ্চিমবঙ্গে এই বছর প্রথম হয়েছে, এবং বর্ধমান জেলার মধ্যে, মানে পশ্চিমবঙ্গের মধ্যে বর্ধমান প্রথম, এবং দেশের মধ্যে। আমি না ধানে চলে যাচ্ছি, আমি না গুলিয়ে যাচ্ছি, আমি একটা সাবজেক্টে আসি। আজকে সিপিএম পুরোপুরি শিল্পকে শেষ করেছে। আমি বলি, এরা এসে শেষ করে একটা দেবজিৎ, আমি আপনাকে বলি, আমি আজকে এত বছরে, আজকে 11 সাল থেকে 2025 সাল, আমি আপনাকে বলি, এত বছরে একটা শিল্প হয় না, একটা ভারী শিল্প হয় না। হ্যাঁ, আমি একটা ভারী শিল্প হয় না, অপুরান্ত যে আপনাকে বলি সেটা আপনাকে বন্ধ হয়ে গেছে। প্লিজ প্লিজ প্লিজ, আমি আপনাকে দিয়ে শেষ করবো, ওই তিনজনের কাছে কমেন্টস নেবো। এমএমসি যখন বহুদিন বন্ধ হয়েছে, ওরা জানে, বামফ্রন্টে না বলে, এমএমসি, MAMC, মাইন্স অ্যালাইড মেশিনারি কর্পোরেশন লিমিটেড, যার উদ্বোধন করেছিলেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, পরবর্তীকালে ভারতবর্ষের লাল বাহাদুর শাস্ত্রী, তিনি এক্সপ্যানশনের ক্ষেত্রে উদ্বোধন করেন। গোটা পৃথিবীতে তার সমৃদ্ধ ছিল। 11 সালে ক্ষমতায় এসে রতন রায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় তখন শিল্পমন্ত্রী ছিলেন, জানি না আপনার স্মৃতিতে আছে কিনা, একটা কনসোর্টিয়াম তৈরি করার কথা বলেছিলেন এখানকার সাংসদ মমতা সঙ্গমিত্রা। কনসোর্টিয়াম মানে কি? রেল, ভেল এবং হচ্ছে সেলকে নিয়ে এই এমএমসি কে বাঁচানোর পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন। দামোদরের জলে বিস্মিত স্রোত হারিয়ে গেছে, এমএমসি নিয়ে কোনো উচ্চবাচ্চা। আপনি কি জানেন এই কনসোর্টিয়াম ব্যাপারটা? আপনি যেটা বললেন যে যে কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থা দেশের মেরুদণ্ড, তাকে বাঁচানোর জন্য কনসোর্টিয়াম তৈরি করা ছিল। মমতা সঙ্গমিত্রা পার্লামেন্টে বলেছিলেন 1000। হ্যাঁ, মমতা সঙ্গমিত্রা ম্যাডাম যেই প্রস্তাবটা দিয়েছিলেন খুব সাধুবাদযোগ্য একটি প্রস্তাব, কিন্তু বিগত দিনে আমরা দেখতে পেয়েছি এই সাধুবাদযোগ্য যে কোনো প্রস্তাব যখন বিরোধীদের কাছ থেকে গেছে, সেটা বর্তমান শাসক দল, যে কোনো কেন্দ্রীয় শাসক দল যে কোনো কারণেই সেটাকে কর্ণপাত করেনি। সেটা আপনি এই যে কথাটা বললেন, খুব সাধু উদ্যোগ। আমাদের এই সায়ের মাঠ দেখলে আজকে আমাদের কষ্ট লাগে। আপনি এমএমসি আসেন, এমএমসি আমি ছোট কথা সাই বললাম, কারণ সেন্ট্রাল একটা সংস্থা। এমএমসি আপনি কথাটা কয়েক হাজার শ্রমিক কাজ করতো, উৎপাদন হতো, পৃথিবীতে বিখ্যাত ছিল, এবং হচ্ছে ওখানে এখন চোর ছাচের উৎপাত, ক্রিমিনালদের ডেরা। এমএমসি বন্ধ হয়ে গেছে, শুধু কান্না শিয়ালের চিৎকার পাওয়া যায়। এটা সরকার এসে যখন বলেছিলেন কনসোর্টিয়াম করতে পারলেন না কেন? কনসোর্টিয়াম করতে পারলেন না, প্রস্তাব তো আমাদের যিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন তিনি দিয়েছিলেন। এরপরে যেটা জয়েন্ট, এবার হচ্ছে বিজেপি করেনি বলছেন, তাই তো? আমি শুধু বিজেপির এখানে দোষ, বিজেপি তো নিশ্চয়ই তার কোনো রাজনৈতিক এজেন্ডা আছে বলে করেনি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সামগ্রিক উন্নয়নের স্বার্থে, সামগ্রিক বিকাশের স্বার্থে, এগিয়ে যাওয়ার স্বার্থে এই সংকীর্ণ রাজনীতি থেকে দূরে সরে আসাই বলে আপনারা চান তৃণমূল বিজেপি হচ্ছে মুদ্রার এপিটার ওপিট। ওনাদের 3টে লক্ষ্য: বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণ আর গৈরিকীকরণ তো আছেই বিজেপির একটা নতুন। আপনি দেখুন শিক্ষা ব্যবস্থার কি হাল। আপনি শিল্পর কথা এমএমসি বলছি, আপনি বলছেন শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে শিল্প, প্রত্যেকটা ক্ষেত্রে বেসরকারীকরণ। আর সব ক্ষেত্রে বেসরকারীকরণ। আমি শেষ করবো অনুষ্ঠান, সব ক্ষেত্রে বেসরকারীকরণ। এমএমসি নিয়ে ওনারা যেটা বোঝেন, ওনারা জানেন না। এমএমসি নিয়ে শুধুমাত্র বারবার নোট চাওয়া হয়েছে সেন্ট্রাল থেকে। এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী কোনো রকম কর্ণপাত করেননি, কোনো রকম সহযোগিতা করেননি। আজকে এমএমসি অন্যরকম চেহারা হতো। আর উনি যে বলছেন আজকে পশ্চিমবঙ্গে নাই, আমাদের সরকার নেই, অন্যান্য অনেক রাজ্যে তো আমাদের সরকার নেই, সেখানে শিল্প হচ্ছে কি করে? সেখানে শিল্প হচ্ছে কি করে? তাহলে সেখানে কেন্দ্র সহযোগিতা করছে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সহযোগিতা করছে না, কোন রকম যুক্তি আছে? ছিলাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিষয় নিয়ে, চলে গেলাম পশ্চিমবঙ্গের শ্রম, মেধা এবং কায়িক নিয়ে। পশ্চিমবঙ্গের শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে। অপোজিশন লিডার একটা তালিকা তৈরি করেছেন। সায়ন সেন বলছেন যে সরকার এমএসএমইতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অগ্রগতির উপলব্ধির ক্ষেত্রে। এমএসএমই যেমন গুরুত্বপূর্ণ, তার সঙ্গে হেভি ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার প্রোডাকশনে খুব গুরুত্বপূর্ণ হওয়া উচিত। যেহেতু ধান উৎপাদন আমরা খুব প্রথম সারিতে আগেও ছিলাম, এখনো আছি। আলু আমাদের গুরুত্বপূর্ণ। আর কলকারখানা বন্ধ করার মূলে কারিগর অভিযোগ হচ্ছে বিজেপি করছে বা তৃণমূল, বামেরা। এই 56 কলকারখানার চাবিকাঠি সায়ন সেনের কাছে আছে কিনা বলতে পারবো না। আরো একদিন পরে আলোচনা হবে, সবে শুরু হলো। যত দিন গড়াবে তত ব্যাটিং ভালো হবে। আশা করি সায়ন সেন ঠিকঠাক উত্তর দিয়েছেন, চেষ্টা করেছেন। আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাচ্ছি ওকে।
যেহেতু শাসক এসছে, গণতন্ত্রে ডেমোক্রেসিতে গুরুত্বপূর্ণ আলোচনায় শাসকের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়। তাই আপনাকে দেবজিৎ সিংহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি বিজেপির নেতা, আপনি সায়ন সেন, আপনি তৃণমূল যুব নেতা, আপনাকে আবার থ্যাঙ্কস ব্যক্তিগত স্তরে। আর সোমনাথ মণ্ডল, আপনি এসএফআই নেতা, আপনাকে ধন্যবাদ। দেখুন, গোটা সাবজেক্ট সমুদ্রের মতো, অনেক ভারতবর্ষ পুরো করা যাবে না, হাফ করে করে চিড়ে চিড়ে কিছুটা কথা বলতে হবে আমাদেরকে। আপনারা সঙ্গে থাকবেন, কমেন্টস করবেন। আমরাও চাই শিল্পের চিমনে ধোঁয়া উঠুক, আমরাও চাই উদ্ভাসিত কণ্ঠে শ্রমিকরা তাদের অধিকারের প্রশ্নে, লড়াইয়ের প্রশ্নে, জলজমিন অধিকারের প্রশ্নে, আমরাও চাই দেউচা পাঁচামিতে কয়লা উঠুক, কিন্তু অশোকনগরে পেট্রোলজাত দ্রব্যের বাজার হোক। কিন্তু পশ্চিমবঙ্গের দিশা কোন দিকে, এ প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে। অল টু বি অ্যাকাউন্টেবিলিটি, তাদের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি আছে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক, সমীর দফাদার, পারবিরাটা মোড়, বর্ধমান।